তৃণমূল কি সত্যি মমতার পারিবারিক দল? এই দলের জন্ম কি করে হয়েছিল? দলের নাম ও প্রতীক কে ঠিক করেছিলেন? আর নামের মধ্যে কেন এমন গোলমাল রয়ে গিয়েছে? মমতার বিরুদ্ধে বারবার দ্বিচারিতার অভিযোগ ওঠে কেন? সব ফাঁস হবে। বন্ধুরা, আজ তৃণমূল কংগ্রেসের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা। বাংলার তৃণমূল সম্ভবত একমাত্র দল যার প্রথম দিন থেকে নামের মধ্যে একটা মিথ্যে কথা বলা রয়েছে। সেই নামের জোরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়, সেই নামের জোরেই এখন জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের পরিচয় ছিল। জেল থেকে উনি বেরোবার পর সেই পদটা আবার ফিরে পাবেন কিনা জানা নেই। তৃণমূলে তো সবই হয়। সেই গোলমালটা কোথায় সেটা আমি ফাঁস করব। আর যদি সেটা শোনার পর ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে। আর এখন দেখুন এবং শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের জন্মটা না একেবারে পুরো রহস্য রোমাঞ্চ সিরিজের মতো। ধাপে ধাপে বলবো আমি সবটা, তবে তার আগে জানা দরকার এই নামের গোলমালটা। দেখুন, তৃণমূলের নেতা কর্মীরা দলের নাম লেখে টিএমসি বলে। টিএমসি দেওয়ালে দেখবেন লেখা থাকে অল ওয়াল টিএমসি, কিন্তু এটা আদৌ ঠিক নয়। টিএমসি নামে ভারতে অন্য একটি দল আছে, সেটার নাম হচ্ছে তামিল মানিলা কংগ্রেস। তামিলনাড়ুতে কংগ্রেস ভেঙে জি কে মুপানার তিনি একটা দল করেছিলেন, তার নাম হচ্ছে টিএমসি, তামিল মানিলা কংগ্রেস। তৃণমূলের পোশাকি নাম হচ্ছে আমরা জানি এআইটিসি। যেমন ধরুন জাতীয় কংগ্রেস, বিজেপি, সিপিএম। এর সাথে তৃণমূলের ফারাকটা কোথায় জানেন? তখন কংগ্রেসের নামটা জাতীয় কংগ্রেস স্বাধীনতার আগে থাকতেই হয়েছিল, বাদ দেওয়া গেল। বিজেপি 1980 সালে জন্ম বিজেপির। বিজেপির নামটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, মানে ভারতেরই একটা দল যেটা জনতা পার্টি, সর্বভারতীয় জনতা পার্টি নয়। সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী। এইবার এই কমিউনিস্ট পার্টি বিশ্বের বহু জায়গায় আছে, তার মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি। কিন্তু তৃণমূলের নামটা এমন করে দেওয়া যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আসলে দলটা তো শুধু পশ্চিমবঙ্গের, এর নাম হতে পারতো পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, বাংলা তৃণমূল কংগ্রেস, যা কিছু হতে পারতো, শুধু তৃণমূল কংগ্রেসও হতে পারতো। কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে আসা জাতীয় কংগ্রেসের সঙ্গে লড়াইটা করতে চেয়েছিলেন, আগের দলটাও সর্বভারতীয়, তাই আমারটাও সর্বভারতীয় হবে। তার জন্যই ভাইপো নামের আগে বলতে পারেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আবার এই জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়, তার কি পদ ছিল? তিনি ছিলেন মহাসচিব। মানে আপনারা জেনে রাখবেন, এক রাষ্ট্রপুঞ্জে মহাসচিব হয় আর তৃণমূলে মহাসচিব। যদিও পার্থ জেলে যাওয়ার পর সেই পদটার অবলুপ্তি হয়েছে, তবে বলা যায় না তৃণমূলের সবই সম্ভব। হয়তো কোনদিন আমরা শুনবো তৃণমূল কংগ্রেসের মহাসচিব অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। যাই হোক, এই কেরলে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দিয়েছিল, প্রার্থীর নাম হচ্ছে পিভি আনবার। তার মনোনয়ন বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়েছে? কারণ তৃণমূল কংগ্রেস দলটা তো সর্বভারতীয় দল আদৌ নয়, এটা তো একটা আঞ্চলিক দল। কিন্তু সে সর্বভারতীয় হওয়ার জন্য বিভিন্ন রাজ্যে প্রার্থী দেয়, কিন্তু সর্বভারতীয় দল ছাড়া অন্য কোন দল একই প্রতীকে গোটা দেশে লড়তে পারে না। পশ্চিমবঙ্গের বাইরে আর একটি রাজ্য আছে, আমি পরে বলছি, সেখানেই শুধুমাত্র এই জোড়া ফুল চিহ্নে। এই প্রসঙ্গে বলে দিই, তৃণমূল কংগ্রেসের অনেকে বলেন, যদিও কোনো প্রমাণ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নাকি এই জোড়া ফুল চিহ্নটা নির্বাচন কমিশনে যখন দল তৈরি হচ্ছে বসে টেবিলেই নাকি এঁকে দিয়েছিলেন বলে শোনা যায়। তো যাই হোক, এবার কেরলে তৃণমূল ভেবেছিল এবার খাতা খুলবে, জাতীয় বা সর্বভারতীয় সম্মানটা যদি ফিরে পাওয়া যায়, তার একটা চেষ্টা মাত্র। যদিও 2033 সালের আগে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জাতীয় দল হতে পারবে না, এটা নির্বাচন কমিশনের নিয়ম। প্রতি 10 বছর অন্তর তালিকা তৈরি হয়। 2023 সালে তৃণমূলের নাম বাতিল হয়ে গেছে, সেই চিঠিটা আমি দেখাবো আপনাদের। আর 2033 সালে আবার তালিকা তৈরি হবে। ততদিনে তৃণমূল যদি জাতীয় দলের শর্ত পূরণ করতে পারে, তবেই আবার ওই তালিকায় নাম ঢুকবে। কেরলে যাকে প্রার্থী করতে চাওয়া হয়েছিল পিভি আনবার, তার তো 52 কোটি টাকার সম্পত্তি, স্থাবর অস্থাবর মিলিয়ে তার বিপুল এক ধনী ব্যক্তি। তাকে প্রার্থী করতে পারলে তৃণমূলের
সুবিধা কিছু হতো, কিন্তু সেটা হলো না। আলটিমেটলি তিনি নির্দল হয়ে লড়ছেন। এর আগেও তৃণমূল বিভিন্ন জায়গায় ভোটে লড়তে গেছে, চেয়েছে ঘাস ফুল, কিন্তু পেয়েছে আনারস, টিভি, আপেল, সূর্য, মই, এসব সিম্বল। মানে নির্বাচন কমিশনের কিছু সিম্বল রাখা থাকে, যারা আঞ্চলিক দল তারা অন্য রাজ্যে লড়তে গেলে সেই সিম্বলগুলো নিয়ে লড়তে হয়। 2016 সালের 2 সেপ্টেম্বর প্রথমবার জাতীয় দলের মর্যাদাটা পেয়েছিল তৃণমূল। তখন মুকুল রায়ের দলে খেলা ছিল, ওই খেলার জোরে 2024 সালের লোকসভা ভোটের আগে আগে ওটা পেয়েছিল। আর 2023 সাল, আপনাদের বললাম চিঠিটা দেখাবো, দেখুন সেই চিঠি। তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি নিয়ে নেওয়া হয়েছে এই মর্মে 2023 সালের 10ই এপ্রিল এই চিঠিটা পাঠানো হয়। এবার বিষয় হচ্ছে যে তৃণমূল যখন জাতীয় দলের মর্যাদা পেয়েছিল তখন পশ্চিমবঙ্গ, মণিপুর এবং ত্রিপুরায় রাজ্য স্বীকৃত রাজনৈতিক দল ছিল। এবার নির্বাচনী আইন অনুযায়ী 3টে শর্তের মধ্যে যে কোনো একটা পূরণ করতে পারলে জাতীয় দল হওয়া যায়। একটা শর্ত কি, লোকসভায় অন্তত 4টি রাজ্য থেকে 6% ভোট পেতে হবে, নেই। 2, লোকসভায় 3টি রাজ্য থেকে কমপক্ষে 11টি আসন জিততে হবে, মানে মোট আসনের 2%, নেই। এছাড়া আগের জেতা অন্তত 4টি আসনে আবার জিততে হবে, নেই। আরেকটা আছে, অন্তত 4টি রাজ্যে রাজ্য দলের তকমা পেতে হবে, নেই। ওই একটা সময় হয়েছিল, তার জন্য কিছুদিনের জন্য তারা জাতীয় দলের তালিকায় ঢুকে পড়েছিল, কিন্তু আবার তাদের বেরিয়ে আসতে হয়েছে। ওই 2016 সালে দ্বিতীয়বার বাংলায় ক্ষমতায় যখন এলো, তার পরেই ওইটা হয়েছিল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল এবং মণিপুরে রাজ্য দলের স্বীকৃতি পেয়েছিল, একটি শর্ত পূরণ করার জন্যই তারা ঢুকেছিল। এবং সে সময় লোকসভা ভোটেও 4টি রাজ্য থেকে 6% ভোট তৃণমূল পেয়েছিল। আপাতত 10 বছর, 33 সাল পর্যন্ত, আর 10 বছর নেই, এখনো 8 বছর আঙুল চোষা ছাড়া কোনো উপায় নেই, কোনোভাবে সম্ভব নয়। কিন্তু তারপরেও হবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, এত শর্ত। এবার আমরা জন্মের কাহিনীতে চলে যাই, বিস্তারিত বলবো কিভাবে দলটা তৈরি হলো। সঙ্গে এটাও বলবো সেই দল গঠনের সময় থেকে এখন পর্যন্ত বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন দ্বিচারিতার অভিযোগ ওঠে, কতটা দ্বিচারিতা তিনি করেছেন, আজকে আমি আপনাদের বলবো। দেখুন, তৃণমূলের জন্মের প্রেক্ষাপটটা তৈরি হয় 1996 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মুখে মুখে। সেবার কংগ্রেস, তখন মমতা কংগ্রেসে রয়েছেন, তো কংগ্রেস সেবার প্রার্থী করবে কাদের, তখন মমতা বেঁকে বসেন 3জনকে প্রার্থী করা যাবে না। তাদের মধ্যে রয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তার মধ্যে ছিলেন শঙ্কর সিং, ছিলেন সুলতান আহমেদ। মমতার বক্তব্য ছিল যে এরা সকলেই সমাজ বিরোধী, অতএব এদের প্রার্থী করা যাবে না। এবং এর জন্য তিনি প্রদেশ কংগ্রেসকে চাপে ফেলার জন্য গলায় ফাঁস দিয়ে একটা হুমকি টুমকিও দিয়েছিলেন, করেননি কিছু, কিন্তু হুমকিটা দিয়েছিলেন। তাতে শেষ পর্যন্ত অবশ্য তারাও প্রার্থী হন, কিছুই হয়নি। সেবার কংগ্রেসের ভালো ফলের অবস্থা ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত সে বছর কংগ্রেস 84টা আসন জিতেছিল সে বছর। এরপরে মমতা ঠিক করে ফেলেন, না আর নয়, এই সোমেন মিত্র, অধীর চৌধুরী, সুব্রত মুখোপাধ্যায়, তারপরে এই শঙ্কর সিং, তারপরে সুলতান আহমেদ, এদের সঙ্গে থেকে এরা অসৎ, আমি সততার প্রতীক হয়ে আলাদা একটা দল করবো, এটা উনি স্থির করলেন। এরপর দ্বিচারিতার দিকে যাব। 1997 সালের আগস্ট মাসে কলকাতায় কংগ্রেসের প্লেনারি হলো, মানে কংগ্রেসের একটা প্লেনারি হয়। সেবার তখন আমি স্বস্তিকা সাপ্তাহিকে চাকরি করি, সদ্য এমএ পাস করে বেরিয়েছি। 97 সাল, প্রচন্ড উৎসাহ। সেই সময় মানুষ ভূঁইয়াকে ধরে, তিনি তখন কংগ্রেসের, তো তাকে ধরে একটা মিডিয়া পাস জোগাড় করে আমি ওই প্লেনারিতে যাই। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্লোগান তোলেন, কংগ্রেস আসলে দুটো, একটা ইনডোর কংগ্রেস, একটা আউটডোর কংগ্রেস। এই যে ইনডোরে প্লেনারি হচ্ছে, সেখানে সোনিয়া গান্ধী এসেছিলেন। 9ই আগস্ট ওই প্লেনারির যেদিন শেষ দিন, সেদিনকে আমি নেতাজি ইন্ডোরে গেছি। তো ঢুকছি যখন, তখন দেখছি কমলা রঙের একটা পাঞ্জাবি পরে সকলকে একটা করে জুঁই ফুলের মালা দিচ্ছেন, মানে যারা প্রতিনিধি হয়ে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস নেতা, তখন তো কংগ্রেস শক্তিশালী, তাদেরকে জুঁই ফুলের মালা দিচ্ছেন অজিত পাঁজা। এবার ওখানে দুপুরে ওই লাঞ্চ ব্রেক, এরপরে আমি ওখান থেকে ছুটে এসে মেয়র রোড, নেতাজি ইন্ডোর থেকে কাছে, ওখানে মমতার আউটডোর কংগ্রেসের
জনসভা। দূর থেকে দেখি একটা অরেঞ্জ কালারে পাঞ্জাবি পরা চকচকে লোক বক্তৃতা দিচ্ছে, গলাটা চেনা চেনা। কাছে গিয়ে দেখি তিনি অজিত পাঁজা, কেন্দ্রের মন্ত্রীও ছিলেন দীর্ঘদিন। তিনি 1 ঘন্টা আগেই দেখেছি, যাকে একটু 2 ঘন্টা আগে দেখেছি তিনি ওখানে ওই প্লেনারির আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে সবাইকে ফুলের মালা দিচ্ছেন ইনডোর কংগ্রেসে, তিনি আউটডোর কংগ্রেসের মঞ্চে উঠে গেলেন। এইবারে মুকুল রায় তখন মমতার ভীষণ ভরসার পাত্র। মুকুল রায় এবার তিনি তখন দিল্লিতে থেকে নতুন দল কি করে কি তৈরি করা যায় এসব কিছুর উনি পরিকল্পনা করছেন। আর তখন আরেকজন নেতা, তিনি খুব নাম করা কেউ নন, তিনি হচ্ছে তারক সিংহ, তৃণমূলেই আছেন এখন, কংগ্রেস নেতা তারক সিংহ। তিনি বেহালার দিকে তিনি প্রচন্ড সাহায্য করেছিলেন, এখান থেকে কাগজপত্র দিল্লিতে মুকুল রায়ের কাছে পাঠানো ইত্যাদি। এবার দেখুন সালটা হচ্ছে 1997 সাল, তখনও যোগাযোগ ব্যবস্থা এরকম তো নয়, তো মোবাইল ফোনের তখনও ব্যবহার নেই, বুঝতেই পারছেন। তো এই তারক সিংহ কিন্তু পুরস্কার পেয়েছেন। তারক সিংহ এখন তৃণমূলের কাউন্সিলর এবং কলকাতা পুরসভায় মেয়র পরিষদ, সম্ভবত নিকাশি, এবং তার ছেলে এবং মেয়ে অমিত এবং কৃষ্ণা, তারা দুজনেই ওই পাশাপাশি, বাবা মেয়ে ছেলে পাশাপাশি 3টি ওয়ার্ডের তারা কাউন্সিলর। এই যে এই সময়ের গল্পগুলো সব মুকুল রায়ের কাছ থেকে শোনা। মুকুল রায় যখন বিজেপিতে এলেন একটা বড় সময় তার কোনো কাজ ছিল না, তিনি বসে গল্প করতেন সাংবাদিকদের। তখন তিনি তৃণমূলের জন্ম রহস্যটা করেছিলেন। নির্বাচন কমিশন দপ্তরে গিয়েছিলেন মমতা আর অজিত পাঁজা। এদিকে তখন সব জানাজানি হয়ে গেছে, মমতাকে কংগ্রেস থেকে তাড়ানোর তোড়জোড়। সোমেন মিত্র তখন মমতাকে পারলে আজকেই তাড়িয়ে দেন, কিন্তু যেহেতু মমতা তখন এআইসিসির মেম্বার, তখন সোমেন মিত্র প্রদেশ সভাপতি কংগ্রেসের, তাই তিনি পারছেন না। বিধান ভবনে রোজ গোলমাল, মিটিং হচ্ছে, সব হচ্ছে, কিন্তু মমতাকে তাড়ানোর ক্ষমতা নেই। অবশেষে হাইকমান্ডের নির্দেশ আসে। আমার বরিষ্ঠ সাংবাদিকদের প্রশ্ন করে যা জেনেছি, 23শে ডিসেম্বর ছিল 1997 সালের, সেদিন মমতাকে কংগ্রেস থেকে বহিষ্কারের ঘোষণাটা করেন সোমেন মিত্র। নামগুলোও খেয়াল রাখতে হবে, তাহলে মমতার দ্বিচারিতা বোঝা যাবে না। এরপরে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে 27শে ডিসেম্বর একটা জনসভার ডাক দেন মমতা। সেখানে সব মমতাপন্থী নেতারা সব গিয়েছেন। সেখানেই তিনি নতুন দলের নাম ঘোষণা করলেন, বললেন তৃণমূল কংগ্রেস। তখন কিন্তু সর্বভারতীয় নামটা উনি বলেননি, পরে ওটা খাতায় কলমে ওটা যোগ করা হয়। এবং তিনি এটাও তখনই তার পরেই ভোট ছিল, তো ওই মঞ্চ থেকেই 98 সালের লোকসভায় কারা কারা প্রার্থী হবেন সেটাও মমতা ওই দিন ঘোষণা করে দেন। কিন্তু কেন তৃণমূল তৈরি করলেন মমতা? তৃণমূলটা কেন? শুধু কংগ্রেস থেকে বেরিয়ে আসার জন্য? শুনুন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৈরি সম্পর্কে কি বলেন। আমি তৃণমূল কংগ্রেস কেন তৈরি করেছিলাম? কারণ সিপিএম এর সাথে কংগ্রেসের একটা বোঝাপড়া ছিল, কাল ছিল। সকালবেলায় সিপিএম করে এরা, দুপুরবেলায় কংগ্রেস করে, আর রাতের বেলায় বিজেপি করে। আমার এই বোঝাপড়া পছন্দ ছিল না, এবং পছন্দ ছিল না বলেই আমি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বলেই সিপিএম কে এখান থেকে আমরা হাঁটাতে পেরেছি। শুধু কিন্তু কংগ্রেস নয়, তার শত্রু বিজেপি, তার শত্রু সিপিএম। বেশ, দল হতে না হতেই বিজেপির সঙ্গে হাত মেলালেন মমতা। 97 ডিসেম্বরে দলের কাগজপত্র জমা পড়েছে, দলের ঘোষণা 27শে ডিসেম্বর হয়ে গেছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তৃণমূল কংগ্রেসের জন্মদিনটা হচ্ছে 1998 সালের 1 জানুয়ারি। যাই হোক, সে বছর তৃণমূলের সাথে বিজেপির জোট হলো, এবং ওই বছরে তৃণমূল জন্মের সঙ্গে সঙ্গেই সে বছর লোকসভা ভোটে ভালো ফল, 7টি আসনে জিতেছিল তৃণমূল, আর একটি বিজেপি দমদম থেকে তপন শিকদার সে বছর জিতলেন। এইবার মমতার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগটা সেই দিন থেকেই। আজকে বিজেপির বিরোধিতা করেন তিনি, উঠতে বসতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি বিজেপির বিশ্বের সর্ববৃহৎ দল তার সভাপতিকে উনি, নাড্ডা যেহেতু তার সারনেম, উনি চাড্ডা গাড্ডা নাড্ডা এসব বলতেও ছাড়েননি, প্রধানমন্ত্রীর স্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি। কিন্তু এই বিজেপির হাত ধরেই কিন্তু মমতার উত্থান, তিনি রেলমন্ত্রী হয়েছেন, বিদেশে গেছেন, এবং সব থেকে বড় কথা কি, অটল বিহারী বাজপেয়ী খুব স্নেহ করতেন। একবার অটল বিহারী বাজপেয়ী কলকাতায় এসেছিলেন, কালীঘাটে মমতার বাড়িতে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তিনি মমতার মাকে প্রণাম করেছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এই যে মমতা
বিজেপি হাত ধরে উঠলেন, কিন্তু বিজেপিকে ডুবিয়েছেন উনি অনেকবার। কথায় কথায় হুমকি, সরকার ছেড়ে দেবো, সরকার ফেলে দেবো, এই করবো সেই করবো, অনেক করেছেন। আবার দেখুন 2011 সালে মমতা বলেন আমি বামেদের উৎখাত করেছি। না, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েই মমতা বামেদের উৎখাত করেছেন 2011 সালে। তা না হলে এতগুলো আসন হতো না। ক্ষমতায় আসার পরে কংগ্রেসকে উনি ছেটে দেন, কিন্তু ক্ষমতায় আসার আগে তার প্রয়োজন বলে এক সময় সমাজ বিরোধী বলা অধীর চৌধুরীর ওপর তিনি ভরসা করেছিলেন। তখন বন্ধু ছিলেন, প্রণব মুখার্জি ছিলেন এসবের মধ্যে। এরপরে আপনারা ভাবুন, কংগ্রেস সিপিএম সবাইকে নিয়ে এই মমতা মনমোহন সিং সরকারে ছিলেন। সেই সরকারকে উনি ডুবিয়েছেন, রেলমন্ত্রী এদিকে সরানো, মুকুল রায়কে ঢোকানো, অনেক কিছু করেছেন, সরকারকে নাস্তানাবুদ করেছেন বারবার। কিন্তু সব এখন আবার তো ইন্ডিজোটের মধ্যে সিপিএমও আছে, কংগ্রেসও আছে, মমতাও আছেন। দ্বিচারিতা বুঝুন, মমতা কিন্তু অনেক রকমের। মানে বাংলার মমতা আর দিল্লির মমতা আসলে দুটো মমতা। বাংলার তৃণমূল আর দিল্লির তৃণমূল আসলে দুটো তৃণমূল। আর বাংলায় দ্বিচারিতা শুনুন, যাদের জন্য তিনি কংগ্রেস ছেড়েছিলেন তাদের মধ্যে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বন্ধুত্বের কথা আমি বলেছি। বাকি যাদের তিনি সমাজ বিরোধী বলেছিলেন তাদের মধ্যে শঙ্কর সিং পরে তৃণমূলে, সুলতান আহমেদ তৃণমূলে, আদায় কাজকলায় সম্পর্ক ছিল কংগ্রেসে থাকার সময় সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে, তাকে তিনি মন্ত্রী করেছেন, কলকাতার মহানগরিক করেছেন। আবার তাকে কংগ্রেস থেকে তাড়ানোর ঘোষণাটা যিনি করেছিলেন সোমেন মিত্র, সেই সোমেন মিত্রকে তিনি সাংসদ করেছেন ডায়মন্ড হারবার আসন থেকে। সেই আসনটা যার পরে সোমেন মিত্র যখন নিশ্চিত করে দিলেন, সোমেন মিত্রকে সরিয়ে 2014 সালে তিনি ভাইপোকে নিশ্চিত আসন থেকে সাংসদ করে নিয়ে এসেছেন। এটাই হলো মমতার দ্বিচারিতার ইতিহাস এবং একই সঙ্গে তৃণমূলের জন্মের ইতিহাস। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করুন, লিখুন আপনার মনের কথা। আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন।